এসছো কফি নিয়ে? আসলে আন্টি, রাবেয়া খালার শরীরটা। কফি রেখে চলে যাও। চিত্রলেখা মাথা নেড়ে সম্মতি দিল। কফি ট্রেটা রাখার সময় অযাচিতভাবেই চোখ পড়ল নওশাদের দিকে। মধ্যবয়সী ভদ্রলোকের চিত্রলেখার দিকে তাকানোর ভঙ্গিটা অদ্ভুত রকমের। চিত্রলেখার অস্বস্তি হলো। কফি রেখে সে দ্রুত রুম ত্যাগ করলো। নওশাদের তীক্ষ্ণ দৃষ্টি স্বাভাবিক হলো। কফির মগটা হাতে নিল সে। মেয়েটাকে ও আহমেদ টিচার। দূর, এত অল্প বয়সেই এ নিজে এসএসসি পাস করেছে। বাদ দে ওর কথা। তো দুলাভাই এনেছে, সাথীর কথা মনে আছে না? ওর ননদ। সাথের ননদ? ও আচ্ছা। নওশাদ আর কথা বাড়ালো না। সাথীর শ্বশুরবাড়ির লোকজনকে তার বোন পছন্দ করে না সে জানে। এই বিষয়ে কথা বাড়িয়ে লাভ নেই। তবে সাথীর ননদের প্রতি নওশাদের দৃষ্টিটা বেশ প্রখরভাবে স্থায়ী হলো। নওশাদের চোখে বারবার চিত্রলেখার অল্প ভীত মুখখানি, লাল আভা মাখানো ঠোঁটটা ভাসতে লাগলো। নিজেকে চরম অতৃপ্ত মনে হলো তার। আর এই অতৃপ্তর কারণটাও সে অনুভব করতে পারছে। নওশাদের মন তখন চিত্রলেখাকে নিয়ে খেলছে, উন্মুক্ত এক খেলা। হ্যাঁ, একটু শুনো তো। খুব স্বাভাবিক জীবনের মধ্যে হঠাৎ যখন বড় ভাই এইভাবে ডাকে, ঠিক তখনই সমস্ত পাপকর্ম মনে পড়তে থাকে চিত্রলেখার। মাথার এপাশ ওপাশ খুঁজেও কোনো গ্যাঞ্জামের কথা মনে করতে না পেরে তবুও ভয়ে তটস্থ হয়ে বড় ভাইয়ের সামনে দাঁড়ায় সে। ভাইয়া ডেকেছিলে কেন? তোর আর প্রাইভেট পড়তে যাওয়ার দরকার নেই। তোর সামনে পরীক্ষা, অন্যকে পড়াতে গিয়ে তোর পড়াশোনার ক্ষতি হোক, এটা আমি চাই না। আর এর ওপর কোনো দ্বিমত আমি শুনতে চাচ্ছি না, বুঝেছিস? ভাইয়া। জি ভাইয়া। চিত্রলেখার মন খারাপ হলেও কিছু করার নেই। তবে হঠাৎ এমন সিদ্ধান্তে সে খানিকটা বিচলিত হলো। মন খারাপ করে ঘরে বসে ফোন হাতে নিল। আজকের দিনটা আসলেই খারাপ। রঙ্গনে চলে যাওয়ার এক অজানা মন খারাপ, আশফিন আহমেদের রাগী দৃষ্টি, এখন আবার বাড়িতে এসে ভাইয়ের বকাবকি। চিত্রলেখা ফেসবুকে ঢুকলো। তার নিজস্ব আইডির কথা কেউ জানে না, সে চায়ও না কাউকে জানাতে। আচমকা পিপলিও মেনোতে রঙ্গনের আইডিটা ভেসে উঠল। কৌতূহলবশত প্রোফাইলে ঢুকলো চিত্রলেখা। প্রোফাইলে সম্ভবত কলেজ লাইফের একটা ছবি দেওয়া। শেষ পোস্টটা নজর কাড়ল চিত্রলেখার। কখনো যদি একাকী শ্রাবণ আমার তরে হাত বাড়ায়, আমি আলিঙ্গন করে বলবো আমি বৃষ্টি ভালোবাসি, বর্ষণের আড়ালে অশ্রু বিসর্জন করতে ভালোবাসি। চিত্রলেখার কৌতূহল দমল না। প্রোফাইলের প্রায়শই পোস্টের এরূপ বিষাদ মাখানো একটা মায়া মিশে আছে। চিত্রলেখার ইচ্ছে হলো রঙ্গনকে জিজ্ঞাসা করতে, কিসের এত দুঃখ তার। নখ দিবে কি দিবে না এ নিয়ে ভারী দ্বিধাদ্বন্দ্বে পড়ল সে। যা হবে দেখা যাবে ভেবে নখ দিলই চিত্রলেখা। এত স্যাড পোস্ট, কিসের এত দুঃখ আপনার? টেক্সট করেই অফলাইন হয়ে গেল সে। ছোট্ট ভাবেই খাবার খাওয়ার জন্য ডাকছে তাকে। ফোন রেখে টেবিলের দিকে এগোলো সে। আজ সারাদিন ঘর থেকে বের হয়নি রঙ্গন, ক্লাসেও যায়নি। রাত অবশ্য বিকেলে গিয়েছিল। বিকেলে অবনীর সাথে ফিরেছে সে। দুজন সেই থেকে রুমে বসে আছে। রঙ্গনের ইচ্ছে হলো না ওদের প্রাইভেসিতে হস্তক্ষেপ করতে। একাকী বারান্দায় বসে ফোনে হাতে নিয়ে গুনগুন করছিল সে। অবনীকে ইদানিং অন্যরকম লাগে তার কাছে। মেয়েটা আগে তাকে ছোট বোনের মতো যত্ন করত, এখন অবনীর মধ্যে পরিবর্তনটা বেশ চোখে পড়ার মতোই। পড়াশোনায় ভালো মেয়েটা অদ্ভুতভাবে ক্লাসে যাওয়া বন্ধ করেছে। রাহাত রঙ্গনের সাথে একই ফ্ল্যাটে থাকলেও এখন আর কথা বলে না তেমন। দুজনের মধ্যে দেয়ালটা অবধারিতভাবে পাকাপোক্ত হয়েছে। অবনী সন্ধ্যার খানিকটা পর রাহাতের ঘর থেকে বেরোলো। রঙ্গন কি ভেবে যেন ডাকলো তাকে। অবনী শোন তো। ওকে ডাকছিস কেন? রাহাত, আমি অবনীকে ডেকেছি, তুই কেন উত্তর দিচ্ছিস? আমি ওর বয়ফ্রেন্ড, আমি জিজ্ঞাসা করতেই পারি তুই ওকে কেন ডেকেছিস? না, পারিস না, কারণ তোর গার্লফ্রেন্ড হওয়ার আগে ও আমার বন্ধু হিসেবে আমি ওকে ডাকতেই পারি। বন্ধু? হাস্যকর। তুই ওকে বন্ধু ডাকার যোগ্য? বন্ধু হওয়ার মতো কি করেছিস তুই? মেয়েটার মনের অবস্থা একটুও বুঝেছিস? ও যখন তোকে ভালোবাসতো তখন তো পাত্তাই দিস নাই। এখন আমি ওকে নিজের করে নিয়েছি বলে জ্বলছে তোর। অবাক হলো, রাহাত কি বলছে এসব? অবনী এসে রাহাতকে থামানোর চেষ্টা করলেও রাহাত থামলো না। তোর সাথে এই ফ্ল্যাটে আমি আর থাকবো না।
তোকে দেখলে আমার রাগ ওঠে। রাহাত, কি বলছিস তুই? অবনী আমার ছোট বোনের মতো। রাহাত, কিসের বন্ধুরে তুই? যে অবনী তোকে কি ভাবতো সেটাও বুঝিস নাই। উল্টো মেয়েটার ছোটোখাটো এফোর্টগুলোর এড়িয়ে গেছিস। এই মুহূর্তে দুজনের মধ্যে বেশ উত্তপ্ত একটা ক্ষোভ উতলে ওঠার উপক্রম। ঠিক সেই সময় অবনী মেজাজ হারিয়ে রাহাতের গালে চড় বসিয়ে দিল। রাহাত গালে হাত দিয়ে অশ্রুসিক্ত চোখে অবনীর দিকে তাকালো। অবনীর মুখে তখনও রাগ। তুই এই কাজটা কি করে করলি রায়াত? তোকে আমি বিশ্বাস করেছিলাম, সেজন্যই রঙ্গনকে পছন্দ করার কথা বলেছিলাম। তারপর এটাও বলেছিলাম আমাদের মধ্যে কোনো কিছু হবে না, তাই যেন এই বিষয়টা আড়ালেই থাকে। আমি কি তোর সাথে কোনো খারাপ ব্যবহার বা তোরে অবহেলা করছি? তাও কেন তুই রঙ্গনকে এসবের মধ্যে আনলি? এখন সব দোষ আমার। একটা মেয়ে যখন বিশ্বাস করে কিছু একটা শেয়ার করে, তখন সেটা গোপন করে রাখাটা কি দায়িত্বের মধ্যে পড়ে না? তুই শুধু আমাদের সম্পর্কটা নষ্ট করিসনি রায়াত, তুই আমাদের তিনজনের বন্ধুত্বটাও নষ্ট করে দিলি। অবনী রেগে সেখান থেকে চলে গেল। রাহাত অসহায়ের মতো মেঝেতে বসে কাঁদতে লাগলো। রঙ্গনে তখনও সবকিছু এলোমেলো লাগছে। অবনীকে সে কখনো ছোট বোন ছাড়া কিছুই ভাবেনি, তবে এসব নিয়ে ভাবার সময় এখন নয়। রঙ্গন দ্রুত রাহাতের পাশে বসলো, রাহাতকে সামলানোর চেষ্টা করলো। রাহাত কোনোভাবেই রঙ্গনের কথা শুনতে প্রস্তুত না। এক পর্যায়ে রাহাত রঙ্গনকে ধাক্কা দিল। নিজেকে সামলাতে না পেরে রঙ্গন কিছুটা দূরে ছিটকে গেল। ফোনটা আরো দূরে গিয়ে পড়লো। তুই অস্বাভাবিকের মতো আচরণ করা থামাবি? তোর এই আচরণের জন্য অবনী চলে গেছে। তোর জন্য হয়েছে সব। তুই থার্ড পার্সনের মতো আমাদের সম্পর্কটা শেষ করলি। তোর ন্যূনতম লজ্জা হয় না? অবনীর বিশ্বাস ভেঙে এখন আমাকে ব্লেম করছিস? ভাই, মেয়েটা আমাকে পছন্দ করত, কিন্তু তোকে ভালোবেসেছে। আর সেই ভালোবাসার মানুষ যখন বিশ্বাস ভাঙে, তখন কি অবস্থা হয় ভাব। আমি মানছি তুই আমাকে সহ্য করতে পারছিস না এখন, এটাই স্বাভাবিক। আমাকে মেরে ফেলিস, তবে এখন গিয়ে অবনীকে বোঝা। রাহাদের কি হলো বুঝলো না রঙ্গন। উঠে চোখ মুছে রঙ্গনকে জড়িয়ে ধরে দ্রুত বাইরে দৌড় দিল। রঙ্গন দীর্ঘশ্বাস ফেলল। ঘরটা শান্ত নিস্তব্ধ হয়ে আছে। কেউ বলতে পারবে একটু আগেও এই ঘরে কি এক প্রকাণ্ড ঝড় বয়ে গেছে? রঙ্গন মুচকি হাসল। আপাতত সে এই ফ্ল্যাট থেকে শিফট করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। রাহাত এবং অবনীর থেকে যথাসম্ভব দূরে থাকাই উভয়ের জন্য মঙ্গল। রঙ্গন আশেপাশে তাকিয়ে নিজের ফোনটা খোঁজার চেষ্টা করলো। রাহাতের সাথে ধস্তাধস্তিতে ফোনটা পড়ে যাওয়াতে স্ক্রিনে বেশ কয়েকটা স্ক্র্যাচ দেখা যাচ্ছে। রঙ্গন ভালো মতো খেয়াল করে দেখলো প্রোটেক্টর স্ক্র্যাচ এসেছে শুধু। ফোন অন করলো রঙ্গন। ওয়াইফাই কানেক্ট হতেই মেসেজটি অন বেজে উঠল। রঙ্গন কানেক্টে অবাক হলো। তার সাথে সবাই মোটামুটি হোয়াটসঅ্যাপে কথা বলে, মেসেঞ্জারে তাকে কে টেক্সট করলো? টেক্সট ওপেন করে মুচকি হাসলো রঙ্গন। সেট পোস্ট করা নিয়েও অপরিচিত কেউ খোঁটা দিতে পারে জানা ছিল না তার। আইডির নামটাও বেশ অদ্ভুত, অলকানন্দ। এটা বাস্তবিক অর্থেই মেয়েটির নাম নাকি ফেক আইডি? রঙ্গন সচরাচর অপরিচিত মেসেজে রিপ্লাই দেয় না, তবে এই ক্ষেত্রে কৌতূহল দমাতে পারলো না, রিপ্লাই করলো। হ্যাঁ, আমার জীবনে অনেক দুঃখ, আপনি কি একটু ধার নিতে পারবেন? মেসেজ ডেলিভার হলো না, অর্থাৎ মেয়েটা অফলাইন। রঙ্গন চুলে হাত চালিয়ে শীষ বাজাতে বাজাতে বিছানায় বসলো। মেয়েটার প্রোফাইল লক করা, অথচ নিজে থেকে রঙ্গনকে টেক্সট করেছে। বিষয়টা অদ্ভুত লাগলো রঙ্গনের। অবশ্যই এটা পরিচিত কেউ। রঙ্গন অনেকক্ষণ পর টেক্সটের রিপ্লাই পেল। আপনার দুঃখগুলো ধার নিলে আপনার সাহিত্য চর্চা বন্ধ হয়ে যাবে। আমি একজন উদীয়মান লেখককে সাহিত্য জগৎ থেকে বিচ্ছিন্ন করার দুঃসাহস দেখাতে চাই না। তবে দুঃখবিলাসী হতে বলছেন? মন্দ হয় না, আমারও অনেকখানি দুঃখ আছে। কখনো সুযোগ পেলে দুঃখ বিলাস করা যাবে। পরিচয় না জানলে দুঃখবিলাস করাটা ঠিক জমবে না তো জনাবা, আপনার নাম জানালে উপকৃত হতাম। অলকানন্দা। রিপ্লাই করে ফোন অফ করলো চিত্রলেখা। দরজার বাইরে কারো পায়ের শব্দ পেয়েছে সে। চটজলদি ফোন রেখে চোখ বন্ধ করলো চিত্রলেখা। একটু পর বড় ভাই এসে লাইট জ্বালালো। চিত্রলেখার মাথায় আলতো করে হাত বোলাতে লাগলেন। কখনো আমি সৎ বোন ভাবিনি, নিজের আপন বোনের চেয়েও বেশি আগলে রাখার চেষ্টা করেছি। সে তোকে নিয়ে মানুষজন উল্টোপাল্টা মন্তব্য করবে, তা আমি মেনে নেব না। আমি জানি তুই মন খারাপ করেছিস, কিন্তু
আমি সবটাই তোর ভালোর জন্য করেছি। বোনের কপালে আলতো চুমু খেয়ে লাইট অফ করে বেরিয়ে গেল অর্ণব। চিত্রলেখা চোখ জোড়ায় তখন অশ্রুতের দল খেলা করছে। সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রঙ্গনদের বাড়িতে সে আগামীকাল শেষবারের মতো যাবে। হাত ছাড়ুন আমার, না হলে আমি চাচাতে বাধ্য হব। চিত্রলেখার কথায় নওশাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা দিল না, বরং সে আরো চড়া হতে চাইল চিত্রলেখার উপর। বুদ্ধিটা অবশ্য মন্দ করেনি সে। অহমকে খেলার ছলে ঘরে আটকেছে, আর নিজের বোনকে কফের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে চাকর বাকরদেরও বাইরে পাঠিয়ে দিয়েছে, বেশ মতলব করেই। এখন চিত্রলেখার তীক্ষ্ণ চোখ কোনো কাজেই আসবে না। নওশাদের চোখ জুড়ে লালসা, হিংস্র দানব ভর করেছে তার সর্বাঙ্গে। চিত্রলেখা চোখ বেয়ে অশ্রুকণা গড়িয়ে চলেছে। শেষবারের মতো এ বাড়িতে আসা তার, এই জন্য এমন ভয়ানক বিপদ বয়ে আনতে পারে তা খুনা করেও টের পায়নি সে। নওশাদ প্রচণ্ড জোরে হাত চেপে ধরায় চিত্রলেখার হাতে ব্যথা অনুভব করলো, কিন্তু চিৎকার করা বৃথা। অযথা চেঁচিয়ে কী লাভ বলো তো? যা চাচ্ছি দিয়ে দাও, দরকার পড়লে টাকা নাও। আপনি আমার বাবার বয়সী, দয়া করে আমার হাত ছাড়ুন। বাবা? তোমার বাবাও তো সাধু পুরুষ নন। তোমার মা কি তার স্ত্রী ছিলেন নাকি রক্ষিতা? এমন বাবার মেয়ে হয়ে সতী হয়ে কি করবে বলো? তার চেয়ে আমার আবদার মানো। আর যদি আমার ভালো লাগে তবে তোমাকে স্ত্রী করতেও তো আমার আপত্তি নেই। তারপর থেকেও রাজরানী হয়ে। চিত্রলেখার ঘৃণায় সারা শরীর কেঁপে ওঠে। একজন মানুষ এতটা নোংরা কি করে হতে পারে? চিত্রলেখা সরানোর চেষ্টা করে নওশাদকে, বিশেষ কোনো লাভ হয় না। সুঠামদেহী নওশাদের সামনে বড্ড অসহায় চিত্রলেখা। শেষমেশ নওশাদের ধস্তাধস্তিতে আরও দুর্বল হয়ে পড়ে সে। নওশাদের বিবস্ত দৃষ্টি গম্ভীর হচ্ছে। চিত্রলেখার ঠোঁটের দিকে হাত বাড়ানোর চেষ্টা করতেই লাঠির আঘাত পড়ল নওশাদের হাতে। নওশাদ ছিটকে খানিকটা দূরে সরে গেল। লাঠির উৎস খুঁজতে গিয়ে চোখ পড়ল তার বোন আশফিনা আহমেদের দিকে। আশফিনার হাতে হকি স্টিক, তার মানে আশফিনা আঘাত করেছে তাকে। নওশাদ বাকরুদ্ধ হয়ে গেল। আশফিনার চোখ থেকে যেন অগ্নিবর্ষণ হচ্ছে। বনু, তুই আমাকে মারতে পারলি? আমি একটা পশুকে আঘাত করেছি যার মাথায় হিংস্রতা বর করেছিল। চিত্রলেখা তোরও পছন্দের, ওর সাথে আমি কিছু করলে তোর খারাপ লাগবে কেন? তাছাড়া আমি ওকে বিয়ে করব। অপছন্দের বলে আমি তার সর্বমহানির দৃশ্য দেখে তৃপ্তি হব? তুই চুপচাপ বের হয়ে এখনই, আমাকে পুলিশ ডাকতে বাধ্য করিস না। একটা বাইরের মেয়ের জন্য তুই নিজের ভাইয়ের সাথে এরকম করতে পারিস না। তুই যাবি নাকি ঘাড় ধাক্কা? নওশাদের আত্মসম্মানে বড়সড় আঘাত লাগলো। গট গট করে বেরিয়ে গেল সে। চিত্রলেখা এতক্ষণের দৃশ্য বাক শক্তি হারিয়ে ফেলেছে। নওশাদ চলে যেতেই সে মেঝেতে বসে কাঁদতে শুরু করলো। এতটা ভয়ানক পরিস্থিতির মুখোমুখি সে কখনো হয়নি। বাবার ভালোবাসা না পেলেও তাকে আগলে রাখার কেউ না কেউ ছিল, কিন্তু আজকের এই পরিস্থিতি চিত্রলেখাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। তার চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিয়েছে সে কতটা দুর্বল। আশফিনা আহমেদ হকি স্টিক ফেলে চিত্রলেখাকে ধরে সোফায় বসালেন। ফার্স্ট এড বক্স থেকে ওষুধ বের করে চিত্রলেখার হাতে লাগাতে থাকলেন। চিত্রলেখার কান্না তখন থেমেছে, তবে কণ্ঠে কান্নার রেশ বিদ্যমান। আমার বড় ভাই পছন্দ করে না আমার এখানে আসা, তাই আজ শেষবারে। তোমার এ মাসের টাকা আমি পাঠিয়ে দেব, আর ড্রাইভার তোমাকে পৌঁছে দিয়ে আসবে। টাকার প্রয়োজন নেই, আমি তো 1 মাস সম্পূর্ণ পড়াইনি। সেটা আমার হিসাব, তোমার ভেবে কাজ নেই। আর শোনো, এতটা দুর্বল হয় না যে রাস্তার কুকুরও তোমার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। নিজেকে রক্ষা করতে যদি নরপশু হত্যা করতে হয়, তবুও সে সাহস থাকা দরকার। চিত্রলেখা অবাক হয়ে তাকিয়ে রইল। এই এক নতুন আশফিনা আহমেদ, যার চোখে তার প্রতি রাগ নেই। আপনাকে ধন্যবাদ। কৃতজ্ঞতা স্বীকার করার অনেক সময় পাবে। যাও, বাসায় ফিরতে হবে তোমায়। চিত্রলেখা আর কিছু বলার মতো পরিস্থিতি নেই। তার কেবল চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। লোকটা যখন তার হাত স্পর্শ করে নোংরা ইঙ্গিত করেছিল, কেন সে নিজের ক্রোধ দেখাতে পারলো না? কেন সে প্রতিবাদী হয়ে ঝাঁপিয়ে পড়তে পারলো না? মায়ের মতো সেও কি দুর্বল সত্তা? নিজের মায়ের প্রতিচ্ছবি হয়ে উঠেছে সে কি? হয়তোবা। চিত্রলেখার এখনো মনে পড়ে মায়ের করুণ দিনগুলো।
চিত্রলেখার মা চারুলতা বেশ শৌখিন জমিদার পরিবারের বংশধর, তবে কালগর্ভে এখন সম্পদের ছিটে ফোটাও নেই, অনেকটাই অসচ্ছল ছিল তারা। চিত্রলেখার বাবা আমিন শেখ তখন উঠতি ব্যবসায়ী। চারুলতার মোহে পাগল হয়ে পরিবারের বিরুদ্ধে বিয়ে করেন। বিয়ের 3 বছরেও তাদের কোনো সন্তান হয় না। আমিন শেখের ব্যবহারে পরিবর্তন আসে, প্রতিনিয়ত চারুলতার উপর অত্যাচার করতে থাকেন তিনি। বিয়ে 3.5 বছরের মাথায় দ্বিতীয় বিবাহ করেন সায়রা বানুকে। সায়রা বানুর থেকে এই বিয়ের বছর না ঘুরতেই বড় সন্তান লাভ করেন। চারুলতার গল্প তখন থমকে দাঁড়ায়। বাবার ঘরে আশ্রয় নেওয়ার মতো সাহস সে করতে পারেনি। অর্ণবের জন্মের পরের বছরই তার ছোট্ট ভাই অনিকের জন্ম হয়। তারপর থেকেই সায়রা বানু অসুস্থ হয়ে পড়ে। আবারও শারীরিক চাহিদার দংশনে চারুলতার মোহে ডুবেন আমিন শেখ। গর্ভে আসে চিত্রলেখা, প্রথম সন্তান মেয়ে। এটা মানতে যথেষ্ট বেগ পেতে হয় আমিন শেখের। চারুলতাকে তিনি স্ত্রীর মর্যাদা থেকে বিচ্যুত করেন। জন্মের পর থেকে নিজের মাকে কত রকমভাবে অত্যাচারিত হতে দেখেছে হিসেব নেই চিত্রলেখার। মাও কেমন বেহায়ার মতো সব সহ্য করতে করতেই মরে গেল। চারুলতার সেই বেহায়া রক্তই চিত্রলেখার শরীরে, তাই তো সে এতটা দুর্বল। কান্না আটকানোর চেষ্টা করতে থাকে সে। চিত্রলেখার বয়স অল্প। আমিন শেখ তখন কঠিন অসুখে পড়েন। বাড়ির লোকজন মুখ ফিরিয়ে নেয়। চারুলতা বেহায়ার মতো সেবা করে, তবুও লোকটা অপরাধ বোধে অথবা অনুতাপে মারা যায়। তার মৃত্যুর পর চারুলতা 1 মাসও বাঁচেনি। ভালোবাসার কাঙাল যাকে বলে, তবুও ভুল মানুষের ভালোবাসায় কাঙাল সে। চিত্রলেখার কান্না বাদ মানতে চাইছে না। সবকিছু ধ্বংস করে দেওয়ার প্রলয় তার মাঝে বয়ে চলেছে। এই প্রলয়ে রেশমাত্র সেই ওই নয়সৎকে দেখাতে পারেনি। এই দহনে পড়ছে সে। তোমার বোন এসেই বাথরুমে ঢুকলো কেন? কি করে এসেছে ও? তোমার লজ্জা হয় না অর্পণা? তুমি কতটা নিজ যে আমার বোনকে নিজের পড়াশোনার কথা ভেবে টিউশনি করাতে হয়, এখন আবার সেটা নিয়েই প্রশ্ন তুলো। আমার দেওয়া টাকা তুমি কি করো? হ্যাঁ, সব দোষ তো আমারই। তোমার বোন যে নতুন ফোন কিনেছে তা দেখেছো? রং ঢং বদলে গেছে ওর। দেখো কার সাথে শুয়ে এসেছে। বিয়ে দিয়ে দাও। কোন 2 বাচ্চার। অপর্ণা কথা শেষ করতে পারল না। অর্ণবের হাতে চড়ে সে স্তব্ধ। তাদের মাঝে ঝগড়া কথা কাটাকাটি হলেও অর্ণব কখনো তার গায়ে হাত তোলেনি। আজ প্রথমে কাণ্ড ঘটেছে। রাগে আগুন ধরে যাচ্ছে অপর্ণার মাথায়। হাতে থাকা টিভি রিমোটটা দূরে ছুঁড়ে মারল সে। তৎক্ষণাৎ রূপসা এবং রাদীফকে নিয়ে এক কাপড়ে বেরিয়ে গেল। অর্ণবের রাগও তখন সপ্তম আসমানে। সেও প্রতিক্রিয়া দেখালো না। ঝর্ণার পানি যতবার চিত্রলেখার শরীরে স্পর্শ করছে ততবার কেঁপে উঠছে সে। অজানা আতঙ্কে তার মনে দাগ পড়ে গেছে। বৃষ্টি একজোড়া হাত সে চোখ বন্ধ করলেই প্রত্যক্ষ করছে। পানি শব্দের আড়ালে কান্নার শব্দগুলো কারো কানে পড়ছে না। ঠিক তেমনি বাইরের ঝড় সম্পর্কেও অবগত নয় সে। তাকে কেন্দ্র করে বাইরে তার ভাই এবং ভাবির মধ্যে যে ঘূর্ণিঝড়ের আগমন ঘটেছে তা খুনা করেও টের পায়নি চিত্রলেখা। লেখাকে জানানোর দরকার নেই সাথী, যা হবে আমি সামলে নেব। তুমি ভুলেও ওকে কিছু বলতে যেও না। সাথী অর্ণবের কথায় মাথা নাড়ায়। এছাড়া উপায় নেই। চিত্রলেখা অপর্ণার বলা কথাগুলো কিংবা ঘটনা জানতে পারলে মানসিকভাবে আঘাত পাবে। এমনিতেই শক্ত দেখালেও চিত্রলেখা মানসিকভাবে মারাত্মক দুর্বল। পরিস্থিতি অনুযায়ী সামনে চলার সামর্থ্য তার খুব কম। হয়তো অন্তর্মুখী স্বভাবের জন্য কিংবা নিষ্ঠুর শৈশবের বৌদলতে সে নিজেকে খুব দুর্বল ভাবে। চিত্রলেখা গোসল সেরে বেরিয়ে সোজা শুয়ে পড়ল। বাইরে কি ঘটলো না ঘটলো সে খোঁজ নিতে আসলো না। রাতের খাবার খেতেও ইচ্ছে করলো না তার। আনমনেই ফোনটা হাতে নিতেই দেখলো রঙ্গনের মেসেজ। রঙ্গন নামটা মাথায় আসতেই তার নরপশু মামার দৃশ্য চোখে ভেসে উঠে চিত্রলেখার। ফোন পাশে রেখে কাঁথা মুড়ি দিল সে। তুই যাস না রঙ্গন, আমি সত্যি দুঃখিত। দেখ রাহাত, আমি তোদের জন্য যাচ্ছি না এটা বিশ্বাস কর। আমার একটা জবের অফার এসেছে, আমার ওদিকে শিফট হওয়াটা দরকার। তুই ভুল বুঝিস না আমাকে। বন্ধুত্বে ভুল বোঝাবুঝি থাকে না, থাকলে সেটা বন্ধুত্ব থাকে না। আমাদের মাঝে কোনোটা থাকবে না, ভুল বোঝাবুঝি নাকি বন্ধুত্ব। রঙ্গন উত্তর দিতে পারল না। শত চেষ্টা করেও কিছু ক্ষত মেটানো যায় না। রাহাত এবং অবনী যেভাবে তাকে অবহেলা করেছে, তারপর এসব কাণ্ড সে আদৌতে ভুলতে পারবে? রাহাতকে মিথ্যে আশা দিয়ে লাভ নেই। রঙ্গন চুপ থাকলো।
ফোনের দিকে গভীর মনোযোগ দিল। অলকানন্দ অনলাইনে এসেছিল, কিন্তু তার টেক্সট সিন করেনি। রঙ্গনের এবার মনে হলো এটা নিশ্চিত ফেক আইডি। তবুও কৌতূহল কিংবা কোনো এক টানে মেয়েটার প্রোফাইল ঘাঁটতে লাগলো। বিশেষ কিছু নেই, 2-4টে গানের ভিডিও শেয়ার করা আর কিছু কবিতা। গানগুলো একের পর এক শুনতে শুনতেই চোখ বন্ধ করলো রঙ্গন। লেখা, চুপচাপ খেতে চল। ভাবি, আমার ভালো লাগছে না, খাবো না। তুই উঠবি নাকি অর্ণব ভাইকে ডাকবো? তুষছি। চিত্রলেখা সম্মতি পেয়ে সাথে বেরিয়ে গেল। চিত্রলেখা উঠে বসলো, দীর্ঘশ্বাস ফেলে চোখ মুছলো। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই লক্ষ্য করলো চোখ ফুলে লাল হয়ে আছে। চশমাটা ভালোভাবে পরে খাবার টেবিলের দিকে এগোলো সে। অর্ণব এক চেয়ারে বসেছে, বাকি সবগুলো চেয়ার ফাঁকা। চিত্রলেখা খানিকটা অবাক হলো। রূপসা তো বাবাকে ছাড়া খেতে বসে না, আর অপর্ণা ভাবিও তো বাচ্চাদের ছাড়া খেতে বসেন না। বাড়ির পরিবেশটা অন্য দিনের তুলনায় বেশ থমথমে, বাচ্চাদের হইচইও তো নেই। চিত্রলেখার মন ভারাক্রান্ত, খাবার গিলতে অসুবিধা হচ্ছে তার। কোনোরকম ভাত নাড়াচাড়া করছে। বাচ্চারা না থাকায় আরো ভীষণ অনুভব হচ্ছে। ভাইয়া, রূপসা রাদিফ কোথায়? আমার শ্বশুর একটু অসুস্থ, অর্পণা বাচ্চাদের নিয়ে সেখানে গেছে। তুমিও যাওনি ভাইয়া? সন্ধেবেলা ভাবি একা গেল। অর্পণা চাচা নিয়ে আসবে রাস্তায়। চিত্রলেখা আর কিছু বলল না। বিষয়টা খানিকটা গোলমেলে। অপর্ণা ভাবির বাবা অসুস্থ হলে তার চাচা নিজের ভাইকে রেখে ভাতিজিকে নিতে নিশ্চয়ই রাস্তায় আসবেন না। অর্ণবের মুখ দেখে মিথ্যে ধরতে পারছে চিত্রলেখা, কিন্তু আজ বাড়তি কথা তার মুখে আসছে না। সবকিছু অসহ্য লাগছে তার। নওশাদ নামক লোকটাকে যথাসময়ে শাস্তি দিতে না পারার যন্ত্রণা ভয়ানক। একটা পুরুষ তাকে বিশ্রীভাবে স্পর্শ করলো আর সে অসহায়ের মতো কাঁদলো। কেন? একটা চট দেওয়ার সামর্থ্য তার ছিল না? চোখ অশ্রু জলে ভরে আসে চিত্রলেখার। ভাতের প্লেটে পানি ঢেলে নিজের ঘরের দিকে এগোয়। সাথে কিছু বলতে চেয়েও পারে না। চিত্রলেখার বিষণ্ণতা তার চোখ আড়াল হয়নি। সাথী ভাবলো অহমের সাথে সখ্যতা জন্মানোয় টিউশনি ছেড়ে চিত্রলেখা কষ্ট পাচ্ছে, তাই তাকে আর ঘাটলো না বেশি। অপর্ণার চলে যাওয়াতে তার যেন কিছুই যায় আসছে না। নিজের মতো খাবার খেয়ে ঘরের উদ্দেশ্যে চলে গেল সে। সকাল হতেই অপর্ণার বাপের বাড়িতে ব্যস্ততা শুরু হয়। প্রত্যেকে ব্যবসায়ী মানুষ, তাই 9টার মধ্যেই সকালে নাস্তা খাওয়া হয় সচরাচর। কিন্তু আজ বাড়ির পরিস্থিতি ভিন্ন। গতকাল রাতে অপর্ণা রাগ করে বাচ্চাদের নিয়ে বাড়িতে এসে উঠেছে। অপর্ণার মা নিজের মেয়ের পাশে থেকেই সরছে না। অর্ণব অপর্ণার গায়ে হাত তুলেছে শুনে তিনি ক্ষুব্ধ, তাও কিনা সৎবোনের জন্য বইয়ের গায়ে হাত। অপর্ণার বাবা একটু বিচক্ষণ মানুষ, তিনি অর্ণবকে সকাল সকাল আসতে বলেছেন বিষয়টা নিয়ে কথা বলার জন্য। অপর্ণা যদিও ও বাড়িতে ফেরা নিয়ে বিরোধ প্রকাশ করছে, তবে নিজের বাবার সিদ্ধান্তের উপর কিছু বলার অধিকার তার নেই। অর্ণব যথাসময়ে এসে উপস্থিত হলো। অপর্ণার মা বিশেষ কোনো খাতিরদারির ব্যবস্থা করলেন না। অপর্ণা চাচিরা অর্ণবকে নাস্তা দিল, অর্ণব সেদিকে গুরুত্ব দিল না। সে এসেছে কথা বলতে, নাস্তা করতে নয়। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি শুনছি অর্ণব, তুমি অপর্ণার গায়ে হাত তুলেছ? ক্ষমা করবেন, অর্পণা যা করেছে তার প্রেক্ষিতে আমি এটা করতে বাধ্য হয়েছি। কি করেছে সে? তোমার বোন কম বয়সী, তার জন্য চিন্তা করা অপর্ণার ভুল। অর্পণা চিন্তা করেনি বাবা, সে আমার বোনের দিকে অপ্রীতিকর মন্তব্য করেছে, আমার বোনের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। দেখো অর্ণব, এসব টুকটাক সব সংসারেই হয়, তুমি ওকে মাফ করে দাও, এমন ঝগড়াটা মিটিয়ে নাও। গুরুজনদের সামনে অর্ণব দ্বিমত প্রকাশ করলো না, বড়দের সিদ্ধান্ত মেনে নিল, কিন্তু বাদ সাধলো অপর্ণা। যদি তুমি তোমার বোনকে হোস্টেলে পাঠাও তবেই আমি তোমার সংসারে ফিরবো, অন্যথায় যাব না। অর্পণা, বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি তো তুমি করছো, আর তোমার বোন, ওই মেয়ে তো আর এক শয়তান, আমার টাকায় ফুর্তি করে বেড়ায়। তোমার টাকা? আর এই টাকা তোমাকে কে দেয়? আমিই তো। আমার টাকা আমার বোন যা ইচ্ছা করবে, তুমি বলার কে? তো থাকো তুমি তোমার বোনকে নিয়ে, বাচ্চাদের আমি আমার কাছে রাখবো, ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, তখন তুমি ভাবো সৎ বোন নাকি বউ। অর্ণব কখনো ভাবেনি অপর্ণা ডিভোর্সের কথা তুলবে। রাগে তার মাথায় দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। উপস্থিত সকলকে উপেক্ষা করে সে ঘর থেকে বেরিয়ে গেল। অর্ণব এভাবে বেরিয়ে যাবে তা অপ্রত্যাশিত ছিল অপর্ণার। সে ভেবেছিল এভাবে ভয় দেখালে কাজ হবে,
কিন্তু হিতে বিপরীত হলো বুঝতে পেরে সে কাঁদতে শুরু করলো। অপর্ণার মা মেয়ের কান্না সহ্য করতে পারছে না। অর্ণব কিনা নিজের সৎ বোনের জন্য তার মেয়েকে এভাবে ছুঁড়ে ফেলবে? কিসের এত দায়িত্ব এই মেয়ের প্রতি? নিজের বউয়ের চেয়ে বোনের প্রতি কেন দায়িত্ব বেশি থাকবে? নিজের বউ বাচ্চা আগে। মোটামুটি ভয়ঙ্কর একটা কাজ করার সিদ্ধান্ত নিলেন তিনি। গতকালের ঘটনায় জ্বর এসেছে চিত্রলেখার। কলেজ যায়নি আজ আর। বিছানায় শুয়ে মাথা যন্ত্রণায় কাতরাচ্ছিল সে। এমন সময় ফোন বেজে উঠল। ফোন একটু দূরে ড্রেসিং টেবিলের উপরেই। চিত্রলেখা উঠার আগেই সাথী এলো। তুই অসুস্থ, তোর উঠতে হবে না, আমি নিয়ে আসছি। লাউড স্পিকারে দাও, শুভা ফোন করেছে হয়তো। আচ্ছা। সাথী ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিতেই অপর পাশ থেকে কে একজন অজস্র অশ্রাব্য ভাষায় গাল করতে লাগলো। চিত্রলেখা কিছুই বুঝে উঠতে পারল না। আসসালামু আলাইকুম, কে বলছেন? এই ডাইনি, তোর শরম নাই? সালাম দিচ্ছিস? খুব সতী না তুই? নিজের ভাইয়ের সংসার ভেঙ্গে আজীবন গাড়ে বসে খেতে চাস? বেশরম বেহায়া, বাইরে রং করো, খাও বাইয়ে টাকায়, আবার তারই সংসারে বিষ ডালো। চুপচাপ হোস্টেলে চলে যাবে নিজের ভাইকে বুঝিয়ে। তোর জন্য যদি আমার অপর্ণার সংসার ভেঙে, তোকে আর তোর ভাইকে আমি কি করব তুই ভাবতেও পারবি না। চিত্রলেখা কিছু বলার সুযোগ পেল না। আবারও কেউ একজন তাকে চরম দুর্বল প্রমাণ করে ছাড়ল। সামান্য প্রতিবাদের শব্দটুকু তার মুখ দিয়ে বেরোলো না। সাথী পাশে দাঁড়িয়ে সবটা শুনল, স্তব্ধ সে। চিত্রলেখার চোখ বেয়ে নোনা জলগুলো গড়িয়ে পড়ছে। আর কতভাবে অপমানিত হতে বাদ আছে তার। কেউ তার সম্ভ্রমে হাত দেয় তো কেউ চরিত্রে। আর সে নগণ্য প্রজাপতির মতো চুপচাপ শোনে। সে কি আদৌ মানুষ নাকি পাথর? ভাবি, এসব কথা যেন ভাইয়া না জানে প্লিজ। তোমাকে আমার কসম ভাবি। সাথী নির্লিপ্ত দৃষ্টিতে তাকালো। এক ভাই বোনের স্বার্থে কথা গোপন রাখতে বলেছে, তো অন্যদিকে বোন ভাইয়ের সংসারের স্বার্থে কথা গোপন করতে বলছে। ভাবি, আমার কথা রাখবে তো তুমি? বাড়িতে তুই অন্যায় আবদার করছিস লেখা থেকে আমার আসলে এই পড়াশোনায় সমস্যা হচ্ছে ভাবি। এত হইচয়ের মধ্যে আমার মনোযোগ বসে না। এই কালো পর্দা তোমার ভাইয়ের জন্য রাখো, আমার জন্য না। তুমি আমার কথা না মানলে ওই মহিলার কথা সত্যি হবে ভাবি। তোমার ননদের ওপর আনা অপবাদ সত্যি হোক, তুমি সেটা চাও? লেখা, তাহলে আমার কথা মেনে নাও ভাবি, দোহাই লাগে তোমার। সাথী আবারও অসহায়ের মতো তাকালো চিত্রলেখার দিকে। আর কথা না বাড়িয়ে কলেজের উদ্দেশ্যে বের হলো চিত্রলেখা। আজ কলেজে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু এই মুহূর্তে বাড়িতে থাকলে তার মন আরো বিষণ্ণ হয়ে পড়বে। চিত্রলেখা বাড়ি থেকে বেরোতেই অর্ণবের কল আসলো সাথীর ফোনে। সাথী, লেখা কোথায়? কলেজে গেছে ভাইয়া। অনেক কবে আসবে? ও এই মাসে আসতে পারবে না, কাজের চাপ আছে। আচ্ছা, আমি সরাসরি মার্কেট যাচ্ছি। আর অর্পণা বা ওদের ওখান থেকে কি কল করেছিল কেউ? সাথী নীরব রইল। কি বলবে বুঝতে পারছে না। চিত্রলেখার কথা অমান্য করলে সে আর কখনো সাথীর প্রতি বিশ্বাস রাখতে পারবে না। কি হলো সাথী, কল আসছিল? না ভাইয়া। আচ্ছা, রাখো। আল্লাহ হাফেজ। সাথী কল কাটলো। সে এখন উভয় সংকটে পড়েছে। অর্ণবের কথা চিত্রলেখাকে বলতে পারছে না, আবার চিত্রলেখার কথা অর্ণবকে বলতে পারছে না। সাথী একবার ভাবলো অনিককে কল করে জানাবে, কিন্তু অনিক এসব বিষয়ে বড্ড ভাবলেশীন। বোনের ব্যাপারে তার যে কোনো ভাবনাই নেই। অনিক বাড়িতে থাকলেও চিত্রলেখার সাথে তেমন কথা বলে না। আবারও ভাবনায় পড়লো সাথী। বড়সড় ঝড়ের পূর্বাভাস পাচ্ছে সে। কলেজে এসে আরও বিরক্ত হলো চিত্রলেখা। শুভা আসেনি আজ। কলেজে বড় রুমটাতে শত শত স্টুডেন্টদের মধ্যে একাকিত্ব অনুভব করার মতো যন্ত্রণা বোধ হয় আর হয় না। শেষের দিকে কর্নারের একটা বেঞ্চে বসলো সে। ব্যাগ থেকে ফোনটা বের করলো। রঙ্গনের মেসেজ চেক করার ইচ্ছে গতকাল হয়নি। দুদিনে যা হয়েছে তাতে যথেষ্ট মানসিক অবসাদে পড়েছে সে। তবুও এখন রঙ্গনের মেসেজটা রিপ্লাই দিতে ইচ্ছে করছে তার। রঙ্গন লিখেছে, অপরিচিতা ভাববো নাকি পরিচিত কোনো ব্যক্তির হাস্যরসের প্রচেষ্টা? যার জীবনে এত দুঃখ তাকে হাসানোর প্রচেষ্টা নিছক মজা নয় কি? রঙ্গন অনলাইনেই ছিল। রিপ্লাই আসতে বড় জড়ো 2 মিনিট লাগলো। কথা মন্দ বলেননি অপরিচিতা, তবে দুঃখ শেয়ার না করে বারবার খোঁচা দেওয়া কিন্তু মন্দ অভ্যেস। আমি মানুষটাই মন্দ,
অভ্যেস কি করে ভালো হয়? আপনি মানুষটা রহস্যময়ী। চিত্রলেখা সিন করলো না, তার চোখে অদ্ভুত একটা জ্যোতি খেলা করলো। এই জ্যোতির রহস্য অনুভব সে আপনা আপনি পলকিত হলো। ফোনটা ব্যাগে রেখে ক্লাসে মনোযোগ দিল। চিত্রলেখা সন্ধ্যার পর থেকে নিজেকে প্রস্তুত করছে। ভাইকে কিভাবে রাজি করাবে ভাবতে ভাবতে অস্থির সে। অর্ণব বাড়িতে ফিরল 9টার পর। মুখে হাসির লেশ মাত্র নেই, সাথেই খাবার বাড়লো। অর্ণব হাত মুখ ধুয়ে এসে খেতে বসেছে। চিত্রলেখা আশেপাশে এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে, তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, কেমন? ধন্যবাদ।